আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে 5 বছরের দুঃশাসন, সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের, এবং তার কাজ তিনি শুরু করেছিলেন। সেই প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন, যেটা আমি আগেই বললাম যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম, এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলো কিন্তু তিনি প্রথম নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সেই অগ্রগতি সূচনা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যেটা সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে পারবেন তাই বাইরে কাজের জন্য বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। এটাই বাংলাদেশের কিন্তু আপনার মূল জায়গা, তার ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেটাও করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন, এবং আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায় 4টা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে, সবাই গ্রহণ করেছিল। এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল। এগুলো না বললে হয় না ভাই, একটু বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন যাচ্ছে। আরে বিএনপি তো নির্বাচনমুখী দল, প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভাকে আমরা বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? যে নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। আমরা সংস্কার তো আমাদের এই 31 দফা আমরা তো সংস্কারের জন্য আমাদের 31 দফা জনাব তারেক সাহেব 2022 সালে সামনে তুলে ধরেছিলেন। কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে ধরা হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফা কি আছে? আজকে আমরা এই সনদটা দেখি, এই সনদে যতগুলো পাশ করেছেন বলেছেন কথা, সব তো আমার 31 দফায় আছে। তারা আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কারপন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি, সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সনদে রাখা হবে। এটা তো আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমালুম অনুপেক্ষিত করেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরেও কিন্তু দেখেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টা বাড়ি ঘেরাও করিনি, বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে
তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, কি বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হলে থেকে আরো খরচ করে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সে খরচ হবে। নির্বাচনে দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, নির্বাচনের সংসদের নির্বাচন হবে। এটা তো অত্যন্ত সুন্দর কথা। এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধু মানুষ তাহের সাহেব তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচন এর বাধা দিন। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করছেন আপনারা করেছেন। আপনার পিয়ারে দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাব ছিল না, এই কথাটা আপনি লক্ষ্য করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। এটাতে মানুষকে বোকা। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা কোথা থেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলার ভয় দেখে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্য তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপলজি চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকর্তাদের জন্য? সে বলছে না, আমি কোনো আপলজি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন, এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না।